ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনায় নিহত 25 জনের 12 জনের বাড়ি পটুয়াখালীতে। এত মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামারুজ্জামান, জানালেন তার আইনজীবীরা। আজকের মধ্যেই ক্ষমা চাইতে হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ববি হাজ্জাজ, কবরী, আব্দুস সালাম। এলাকায় এলাকায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শুষ্ক মৌসুমে মরা তিস্তা হঠাৎ করেই ফিরে পেয়েছে প্রাণ। প্রতিটি সেচ ক্যানেল এখন পানিতে টইটুম্বুর। কৃষক, জেলে সবার মধ্যে স্বস্তি। এবং বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডব। 7 দিনে অর্ধশতাধিক মাছ ধরা ট্রলারে লুটপাট, নির্যাতনের শিকার জেলেরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতাহীন। নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য আরও সময় চেয়েছেন আলবদর কমান্ডার কামারুজ্জামান। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করে তার আইনজীবীরা সাংবাদিকদের কথা জানান। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, প্রাণ ভিক্ষার বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। যদিও আইন বিশেষজ্ঞরা মনে করেন প্রাণ ভিক্ষার জন্য পর্যাপ্ত সময় দিতে সরকার বাধ্য নয়। আফজাল হোসেনের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় আলবদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউর রায় কারাগারে পৌঁছানোর পর রায়টি তাকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সে সময় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে আইনজীবীর সাথে দেখা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি। বৃহস্পতিবার সকালে প্রায় ঘণ্টাখানেক সময় কামারুজ্জামানের সাথে কথা বলে কারাগার থেকে বেরিয়ে তার আইনজীবী জানান, প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কামারুজ্জামানের আরও সময় লাগবে। এই ব্যাপারটিতে উনি একটি রিজনেবল সময় নেবেন এবং রিজনেবল সময় নেওয়ার পরে উনি সিদ্ধান্ত উপনীত হবেন। হয়ে উনি যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ এখানে যে যথাযথ কর্তৃপক্ষ আছেন তাদেরকে উনি সময় মতো বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, প্রাণ ভিক্ষার বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে প্রাণ ভিক্ষার আবেদন প্রস্তুত করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। সরকারের ক্ষমতা যেখানে আছে, যে সরকারের নির্দেশেই এই দ্বন্দ্ব কার্যকর করা হবে। একটা লোক তার পিটিশনটা লেখার জন্য তার যতখানি সময় দরকার হয় ততখানি, একটা মার্সি পিটিশন লেখার জন্য যতখানি সময় প্রয়োজন হয় ততখানি। যদিও সাবেক আইনমন্ত্রী ও ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর মনে করেন, প্রাণ ভিক্ষার জন্য পর্যাপ্ত সময় দিতে সরকার বাধ্য নয়। যেই মুহূর্তে বলবে যে আপনি প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে। এটা আইনজীবীর সাথে পরামর্শ করার বা কোনো কারোর সাথে পরামর্শ করার কোনো সুযোগ নাই। চিন্তা করার অবকাশ কোথায়? এখানে তো বিষয় একটা, উনি চাইবেন কি চাইবেন না। চাইলে উনি চাইবেন, আর না চাইলে চাইবেন না। যদি উনি না চান তাহলে পরে যে প্রসেসটা আছে সেই প্রসেস শুরু হয়ে যাবে। সরকার চাইলে যে কোনো সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে পারে বলেও মনে করেন তারা। যদি মনে না করেন তিনি নাও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানকে প্রাণ ভিক্ষার বিষয়ে আজকের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে রায়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভেবে চিন্তে বলুক আর যেইভাবে বলুক, আমরা তার কথাটির জন্য অপেক্ষা করছি এবং তিনি যদি ক্ষমা ভিক্ষা না চান তাহলে যেটা আইন অনুযায়ী করণীয় সেটা আমরা করব। সেটা তো আমাদেরকে আজকেই জানাতে হবে যে চান কিনা। আমাদের কাছে যে নির্দেশ আসছে হাইকোর্টের থেকে, সেই নির্দেশ অনুযায়ী আমাদের আইজি প্রিজন কাজ করছেন। শীঘ্রই দেখতে পারবেন যে আমরা নির্দেশনা অনুযায়ী তার যেটা করণীয় সেটা আমরা অবশ্যই করব। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা এখনকার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুমেল। পারমিতা, আপনি জানেন যে আজকে সকালবেলা কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা দেখা করেছিলেন। তো তখন তারা যেটি জানিয়েছিলেন যে কামারুজ্জামান প্রাণ ভিক্ষার আবেদন করবেন কি করবেন না সেই বিষয়টি নিয়ে একটু ভাববেন তিনি এবং ভেবে তিনি জানাবেন। তো এরপরে আমরা যেটি শুনেছিলাম যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রীয় কারাগারে আসবেন এবং এসে কামারুজ্জামানের কাছে জানতে চাইবেন যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা। তো আমরা সারাদিনে দেখেছিলাম যে ম্যাজিস্ট্রেট কিন্তু আসেননি,
এবং এখন থেকে 10 মিনিট আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে সিনিয়র জেল সুপার রয়েছেন ফরমান আলী, তিনি কিন্তু কার্যালয় থেকে চলে গেছেন, অর্থাৎ তিনি আর এই কেন্দ্রীয় কারাগারের তার যে অফিস রয়েছে সেখানে তিনি আর নেই। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে বাড়তি যে নিরাপত্তাটি ছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত এখানে বলবৎ রয়েছে। আমরা যেটি এই মুহূর্তেও দেখছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে প্রধান ফটক রয়েছে তার একেবারে সামনেই কিন্তু র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া পোশাকেও বিভিন্ন থানা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এই এলাকায় দায়িত্ব পালন করছেন। তো সবকিছু মিলে নিরাপত্তা ব্যবস্থাও এখানে জোরদার রয়েছে। তবে যে কাজটি অর্থাৎ দুপুরে যখন তার আইনজীবীরা দেখা করেছেন এরপরে থেকে কিন্তু তার যে দণ্ডটি রয়েছে অর্থাৎ তার যে মৃত্যুদণ্ডটি রয়েছে সেইটি কার্যকরে কিন্তু আর কিংবা সেই প্রক্রিয়াটি কি হবে সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তবে আপনাকে একটু আমি জানাতে চাই যে আপনি জানেন যে গত পরশুদিন কামরুজ্জামানের যে রিভিউ আবেদনটি ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে এবং রিভিউ আবেদনটি নিষ্পত্তি হয়ে যাওয়ার পর কিন্তু গতকালকে কামরুজ্জামানের যে রিভিউ নিষ্পত্তি আদেশের যে কপিটি সেটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে এবং কামরুজ্জামানকে সেই আদেশের কপিটি পড়ে শোনানো হয়েছে। এবং এরপর থেকে আমরা যেটি শুনছিলাম যে এই কামরুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কি করবেন না কিংবা তার পরবর্তী পদক্ষেপ কি নেবেন সে বিষয়ে তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান। তো সে অনুযায়ী কিন্তু আজকে তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। এবং এখানে একটু জানিয়ে রাখি যে মানবতা বিরোধী অপরাধে কামরুজ্জামানের বিরুদ্ধে যে রায়টি দেওয়া হয়েছে সে রায়টির যেই ট্রাইব্যুনাল থেকে রায় আসার পরে পরবর্তী যে আইনি প্রক্রিয়াগুলো আছে সবগুলো প্রক্রিয়া কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র একটি ধাপ বাকি রয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা। এবং কামরুজ্জামান যদি আবেদন করেন তাহলে সেটি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে তার রাষ্ট্রপতির মতামত জানার জন্য। আর এই একটি প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত বাকি নেই। তো কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। পারমিতা। খান মোহাম্মদ রুমেল আমাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন সর্বশেষ খবরাখবর। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছেন। গতকাল রাত 1টার দিকে ভাঙ্গা উপজেলার ফরিদপুর বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ ভয়াবহ ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে চালকের দাবি যাত্রী বেশে থাকা ডাকাত বাসের নিয়ন্ত্রণ নেয়ার পরই এ ঘটনা ঘটে। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বরিশাল থেকে ফিরদাউস সোহাগ ও ফরিদপুর থেকে সুমন ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাদে পড়ে এভাবেই দুমড়ে মুচড়ে গেছে সোনারতরী পরিবহনের এই বাসটি। গতকাল রাতে এ বাসটি 44 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই 5 নারী ও 1 শিশু সহ 19 জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত 25 জনকে উদ্ধার করে এলাকাবাসী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে আরও 3 জন মারা যান। পরে আহত 19 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে 3 জনের মৃত্যু হয়। এদিকে চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা। যাত্রী ভাইরা বলছিলাম যে তুই আস্তে চালা, তারপর ওই সাকুরের লাগে পাল্লা দেয়, এই সময় বাস সাইডে হারাই দিচ্ছে। সামনে থেকে যাই মাইকও একটা ঠিক আছে সামনাসামনি মাইরা দিচ্ছে, তারপর কি হয়েছে আমি আর কিছু কইতে পারি না। সম্পূর্ণ আমি নিচে পড়ে গেছি, আমার উপরে 4-5 জন লোক হয়। তারপর আমার হুশ ছিল, যদি ডাকাত হইতো তাহলে নিশ্চয়ই এরা কিছু নিত বা কোনো অস্ত্র, কিন্তু এই যে মানুষ লোক শুধু লোকই অ্যাক্সিডেন্ট হয়েছে। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাস চালক ও হেলপার। তাদের দাবি যাত্রী বেশি থাকা ডাকাত হামলা করে বাসের নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। সাইডে কুপ দেওয়ার পর ওই ড্রাইভারের স্টাইল ছাড়িয়ে দিয়েছে, পরে ওরা বইয়া মানে অল্প কিছু দূর যাইয়া আর কি গাছ লাগে মারিয়ে দিয়েছে। রাত্রি ডাকাইতে আর কি হাইয়া আমার খাইতেছে স্টার্টিং দেয়, রানিং এ গাড়ির স্টার্টিং দিয়ে ধাবা দিচ্ছে, তাই টানাটানি করে এরপরে সারি নেই দেখে কোপ দিয়েছে। যেহেতু দুর্ঘটনা মাল্টিপল ইনজুরি হয়, অনেক সময় যে গ্লাস ভেঙে হতে পারে অথবা জানলার যে কাঁচ টিন অনেক কিছুই থাকে, তারা ওরা করে হয়তো বেরোতে চাচ্ছে সেখানে হতে পারে। এইভাবে স্পেসিফিক্যালি এখন হোয়েদার ইট ইজ শার্প আর ব্লান্ট উইপন এইভাবে এখন বলা বেশ ডিফিকাল্ট। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে ভাঙ্গা হাইওয়ে থানায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সেখানে আছেন রিপোর্টার তানিন মেহেদি, সরাসরি যাচ্ছি তার কাছে।
মেহেদী, লাশগুলোর পরিচয়, সবগুলো লাশের পরিচয় কি পাওয়া গেছে? আর এই পর্যন্ত কয়টি লাশ হস্তান্তর করা হয়েছে? মেহেদী। সৌমিত্র, দুর্ঘটনায় 25 জনের প্রাণহানি ঘটেছে এবং দুর্ঘটনার পরে কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত ভাঙ্গা হাইওয়ে যে থানা রয়েছে সেই হাইওয়ে থানা থেকে 22টি মরদেহ এখান থেকে হস্তান্তর করা হয়েছে। তবে একটি মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি, যেহেতু সব শেষ যার মরদেহটি শনাক্ত করা হয়েছিল তার পরিচয় জানা গিয়েছে তার গ্রামের বাড়ি, দেশের বাড়ি বরিশাল হওয়ায় বরিশাল থেকে তার স্বজনদের আসতে যেহেতু সময় লাগছে, বরিশাল থেকে তার স্বজনরা আসলে পরে তার যে একজনের মরদেহ এখানে আছে সেই একজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া সকাল থেকে কিন্তু দুর্ঘটনায় যে সকল বাস যাত্রী মারা গিয়েছেন তাদের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছিল। সৌমিত্র, এর বাইরে যদি বলি যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং সেই 3 জনের মরদেহ কিন্তু পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর যারা আহত ছিলেন দুর্ঘটনায়, আহতদের মধ্যে 19 জন আহত হয়েছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছিলেন আমাদেরকে, এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আজকে বিকেল পর্যন্ত 8 জন যাত্রী তারা বাড়িতে চলে গিয়েছেন এবং তারা বাড়িতে তারা সেবা নিচ্ছেন। তবে এছাড়া 11 জন যাত্রী যারা আহত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসাধীন রয়েছেন। সৌমিত্র, প্রশাসনের পক্ষ থেকে যে নিহতদের পরিবারকে 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল সেই টাকা আমরা দেখেছি যখন লাশ হস্তান্তর করা হয়েছে তখন কিন্তু পরিবারের স্বজনদের কাছে 10,000 টাকা করে হস্তান্তর করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সৌমিত্র, আর এই মুহূর্তে এখন শুধুমাত্র একজনের মরদেহ রয়েছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ থানায় রয়েছে, আর যেই দুর্ঘটনা কবলিত বাস রয়েছে সেই দুর্ঘটনা কবলিত বাসটিকে হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে। তো সৌমিত্র, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সৌমিত্র। দর্শক, তানিন মেহেদী জানাচ্ছিলেন ভাঙ্গা হাইওয়ে থানা থেকে সেখানে লাশ হস্তান্তর করা হচ্ছে স্বজনদের কাছে, সেখানকার সর্বশেষ খবরাখবর। এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন সহ মোট 12 জনের বাড়ি পটুয়াখালীতে। নিহতদের খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তারা। নিহত 12 জনের মধ্যে এখন পর্যন্ত 11 জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে শিশু সহ একই পরিবারের 3 জন দুর্ঘটনায় নিহত হয়েছেন। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 15,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার। আমার বউ নাতি দুব্বা মারা গেছে। একই পরিবারের দামুরতলা গ্রামে মা এবং 2 সন্তান তারা মৃত্যুবরণ করেছে। বাংলার সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ডে হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 5 দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত 450 রোগী। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ববি হাজ্জাজ, সারা বেগম কবরী ও আব্দুস সালাম। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আব্দুস সালামের মনোনয়ন প্রত্যাহার করেন তার প্রস্তাবকারী মনিরুল ইসলাম খান। উত্তর থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন ববি হাজ্জাজ ও সারা বেগম কবরী। এদিকে সিটি নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশ চালান, ওনার প্রজ্ঞা, ওনার মেধা মানে আমার চাইতে শত শত গুণ বেশি। সুতরাং উনি মনে করেছেন যে হয়তো আমার চাইতে আরো ভালো ক্যান্ডিডেট কিংবা আরো ভালো কাজ করতে পারে অন্য মানুষ, সেজন্য তার প্রতি আমার সম্মান প্রদর্শন করে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে গত 3 দিনে সাধারণ কাউন্সিলর পদে মোট 25 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া মহিলা কাউন্সিলর পদে আরো 2 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তবে 12 জন মেয়র প্রার্থীর মধ্যে দুপুর পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 341 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে কাউন্সিলর পদে ছিলেন 267 জন এবং সংরক্ষিত মহিলা আসনে জমা দেন 62 জন। এদিকে আওয়ামী লীগের এমপি এম এ লতিফের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা। যদি কেউ মনে করেন যে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, জোরপূর্বক কি করা হয়েছে, সেটা তো আইনের আশ্রয় উনি নিতে পারেন, অথবা জোরপূর্বক করে থাকলে তিনি পুলিশি সহায়তা নিতে পারেন। তিনি যদি আপত্তিপত্র দেন, সেই আপত্তিপত্রটি আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা ওনার কাগজপত্র দেখে, কারণ উনি আমাদের কাছে যখন দাখিল করেছেন তখন কিন্তু উনি আবেদনপত্রে তার যে মনোনয়নপত্রের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর সম্বলিত কাগজ সাবমিট করেছেন। আজও সারাদিন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। সকাল থেকে শহরের বাইরে সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। জালালাবাদ, ফতেহাবাদ, চৌধুরীহাট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা এবং পথসভা করেন আজম নাসির। এ সময় তিনি বলেন, নগরীর বাইরে হওয়ায় এসব এলাকার বাসিন্দারা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে এসব এলাকায় উন্নয়নের কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। জলাবদ্ধতার সমস্যা এখানে, তারপরে পাত তৈরি করা, তারপর অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের অনুন্নত, সবগুলা অনেক সমস্যা আছে। শিক্ষার হারও কম, এখানে স্কুল নেই, কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই, এখানে ছাত্র সেবা নেওয়ার জন্য, কারণ একটা অংশ হলো যে সমাজের সুবিধা বঞ্চিত বা সীমিত আয়ের, তো ওনাদের স্বাস্থ্য সেবা এখানে শহরে গিয়ে বা ক্লিনিকগুলোতে সেবা নেওয়া ওনাদের পক্ষে সম্ভব না। এখানে ওই ক্ষেত্রে আসলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে ওই দিকেও একটা আলাদাভাবে নজর দিতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম এখনো আনুষ্ঠানিক প্রচারণায় না নামলেও তার পক্ষে নগর বিএনপির নেতারা দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন। বিকেলে নগরীর সুপারিপাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মঞ্জুরের পক্ষে ভোট চান নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া তিনি নগরের বিভিন্ন স্থানে পথসভা করেন। এ সময় দলীয় কর্মী সমর্থকরা মঞ্জুর আলমের সম্ভাব্য নির্বাচনী প্রতীক কমলা নামে স্লোগান দেয়। বিএনপির নেতাকর্মীরা যাতে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারে সেজন্য পুলিশ তাদেরকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে, এলাকা ভিত্তিক পুলিশ তাদের বাড়িঘরে তল্লাশি চালাচ্ছে, হয়রানি করছে। এটা হচ্ছে একটা দিক, যাতে করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাত্রলীগের যে কেন্দ্র পাহারা দেওয়ার যে বিবৃতি, যে ঘোষণা দিয়েছে, সেটা চট্টগ্রামবাসী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডে হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 5 দিনে সদর হাসপাতালে প্রায় 450 রোগী চিকিৎসা নিয়েছেন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনই সদর হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় করিডোরেই চিকিৎসা নিচ্ছেন তারা। খাবার পানিতে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে পাইপলাইনের সরবরাহকৃত পানি ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে এলাকায় মাইকিং করেছে পৌর কর্তৃপক্ষ। ওয়ার্ডে প্রায় 150 রোগী প্রতিদিন আমাদের হাসপাতালে আসতেছে, রোগী ভর্তি হচ্ছে এখানে। প্রধানত পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের রোগী বেশি। এখানে আমরা পানি থেকে এটা খোঁজ মনে করতেছি যে পানি কোনো কন্টামিনেশন হচ্ছে, সেই জন্য এখান থেকে ডায়রিয়া ছড়াচ্ছে। আবারও পেট্রোল বোমা হামলায় দগ্ধ হলেন ট্রাক হেলপার। জয়পুরহাটে পণ্য বোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ শহীদুল ইসলাম যন্ত্রণায় কাতরাচ্ছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাড়ি জয়পুরহাটের সদর উপজেলার বুলুপাড়া গ্রামে। পুলিশ ও স্বজনরা জানিয়েছে, গতরাতে জয়পুরহাটের চানপাড়া এলাকায় পণ্য বোঝাই একটি ট্রাকের গতিরোধ করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনায় দগ্ধ হন ট্রাকের হেলপার শহীদুল ইসলাম।
তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ও নার্স জানান, শহীদুল ইসলামের শরীরের প্রায় 15% পড়ে গেছে। আমার স্বামী যদি একদিন না কামাই করে তাহলে আমাদের সংসার চলে না। আমার এক ছেলে এক মেয়ে, তারা লেখাপড়া করবে কিভাবে? তার 15% মান, হাতে 5%, পিঠে 5%, মুখে 5%, টোটাল 15% মান সে এখন আশঙ্কা মুক্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া রাজনীতির কৌশল হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন, রাজনৈতিক অবস্থানের কোনো পরিবর্তন করেননি। সকালে নড়াইলে জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বেগম খালেদা জিয়া সাপের মতন খোলস পাল্টেছেন, বল বদল করেছেন মাত্র। বেগম খালেদা জিয়া বদলাননি, উনি সন্ত্রাসীদের, যুদ্ধাপরাধীদের, জঙ্গিবাদীদের তার আচরণস্থলে এখনো আশ্রয় দিয়ে রেখেছেন। উনি মানুষ পড়ানোর জন্য অনুতপ্ত হয়নি, ক্ষমা চায়নি, তোবা করেনি। শুষ্ক মৌসুমে মরা তিস্তা হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেয়েছে। এতে কৃষক, জেলে সবার মধ্যে ফিরে এসেছে স্বস্তি। প্রতি বছরই এ সময় পানির জন্য হাহাকার করেন কৃষকরা, কিন্তু এবার অবিশ্বাস্যভাবে হঠাৎ করেই সে অবস্থা বদলে গেছে। আকস্মিক উজানের ঢলে তিস্তা নদীতে এখন চাহিদার চেয়েও বেশি পানি। প্রতিটি সেচ ক্যানেল পানিতে টইটম্বুর হওয়ায় এলাকার সবাই দারুণ খুশি। নীলফামারীর তিস্তা ব্যারেজ এলাকা ঘুরে এসে তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। গত শনিবার রাত থেকে হঠাৎ করে ভারতীয় উজানের ঢল বৃদ্ধি পায়। নীলফামারীর ডালিয়া এবং লালমনিরহাটের হাতীবান্ধায় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় চাহিদার চেয়েও এখন অনেক বেশি পানি সরবরাহ হচ্ছে। এতে এলাকার কৃষকরা আনন্দে আত্মহারা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তিস্তা পানি চুক্তি সম্বন্ধে, তো উনি দেশে ফিরে যাওয়ার পর থেকে আমরা তার সুফল পাওয়া শুরু করছি। পানি পাওয়া যাচ্ছে, মাছ আছে, মাছও পাওয়া যায়, সব দিকে পাওয়া যায়। মাছ চাষ পাইতেছি, এখন অন্য কাজও চলছে, আমাদের ক্ষেত খোলার কাজ চলছে। এখন সেচ নির্ভর এই বড় মৌসুমে কদিন আগেও পানির জন্য যেসব কৃষককে চিলচাতকের মতো হাঁসফাঁস করতে দেখা গেছে, আজ এই বাড়তি পানি পেয়ে তাদের ক্ষেতের ফসলের মতোই হৃদয় যেন সিক্ত এখন। প্রতি বছর শুষ্ক মৌসুমের শুরু থেকেই তিস্তার পানি প্রবাহ একেবারেই শূন্যের কোঠায় নেমে আসে। চৈত্রের এই সময়টায় যেখানে কম করে হলেও 1000 থেকে 1200 কিউসেক পানি মজুদ থাকার কথা, সেখানে কয়েকদিন আগেও পানির প্রবাহ ছিল 1.5 থেকে 200 কিউসেক। এ পরিমাণ পানি ব্যারেজ এলাকার কৃষকদের সরবরাহ দিতেই হিমশিম খেত পাউবো। এ সময় কৃষকদের ব্যবহার করতে হয় শ্যালো মেশিন আর পাওয়ার পাম্প। এতে উৎপাদন খরচও বেড়ে যায় অনেক বেশি। এখন আমাদের এই 480 টাকা করে একর মানে দেওয়ার লাগে পানি রান বটে। আগে তো আমাদের 1500-2000 টাকা শ্যালো মেশিনে খরচ হইতো। এইদিকে আমরা পানি পাচ্ছি, আমার কৃষকের খুব উপকার হয়েছে। পানি পাইছি, মোটামুটি ভালো পাইছি। এই মতন পানি পাইলে তো কোনো সমস্যা হইবে না। পানি এখন পাচ্ছি, আমাদের খুব ভালো আবাদ হচ্ছে, এখন খুব সুবিধা হয়েছে আমাদের। বর্তমানে তিস্তা ব্যারেজের এই পানি এখন সেচ কমান্ড এলাকার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা 28,500 হেক্টর ছাড়িয়ে 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দিচ্ছে। এই পরিমাণ পানি থাকলে আপনার ইনিশিয়ালি 50,000 থেকে 55,000 হেক্টর খরিফ ওয়ানে ইরিগেশন দেওয়া সম্ভব হবে। যদি পানি প্রবাহ আরো বাড়ে তাহলে আরো বেশি ইরিগেশন দেওয়া যাবে। 1990 সালে তিস্তা ব্যারেজ প্রকল্পের যাত্রা শুরু। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 65,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে পানির অভাবে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন সম্ভব হয়নি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পর সকালে মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই করে দুপুর 1:45 তাকে মুক্তি দেয়া হয়। তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ মোট 9টি মামলা রয়েছে। চট্টগ্রামে বাস চাপায় সিএনজি অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এর জেরে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এদিকে ঘাতক বাস ও এর চালককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুপুর 12টার দিকে নগরীর অলঙ্কার মোড়ে 7 নম্বর রুটের একটি বাস সিএনজি অটোরিকশা চালক ফরিদকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনার পর বিক্ষুব্ধ সিএনজি অটোরিকশা চালকরা বেশ কয়েকটি বাসে ভাঙচুর করে এবং 7 নম্বর রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি, অলঙ্কার মোড়ে যাওয়ার পথে একটি বাস পাশ থেকে সিএনজি অটোরিকশাকে চাপ দেয়। এতে ক্ষুব্ধ অটোরিকশা চালক ফরিদ বাসটিতে উঠতে গেলে
চালকের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় বাস থেকে ফরিদকে ফেলে দিলে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় সে। সিটি সার্ভিস উড়ে গেছে, উড়ে লোড কিনতেছে, ড্রাইভার স্টার্টিং এতে না আমি ড্রাইভার সিটি সিনজি ড্রাইভারকে লাঠি মারি ফালাই দিয়েছে, এজস্টারে কি চাকা দিয়ে ডলিয়ে গেছে গা। যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে এতক্ষণ পর্যন্ত 7 নম্বর বন্ধ থাকবে। আমি এসে শুনলাম যে একটা 7 নম্বর রোডের গাড়ি ড্রাইভারকে এখান থেকে এই পর্যন্ত ট্রেনে আনে ঢাকা দিয়ে ফেলে দিতেছে। তাৎক্ষণিকভাবে আমি অলরেডি ট্রান্সমিশন করে সব স্টেশনকে বলা হয় এবং ড্রাইভারকে আটক করা হয়। ড্রাইভার এখন পাহাড়তলী থানা হেফাজতে আছে। কক্সবাজারে দালাল চক্রের গুলিতে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায় ভোর 4টার দিকে মহেশখালীর সোনাদিয়ায় ট্রলারে করে অবৈধভাবে মানব পাচার করছিল কয়েকজন দালাল। এ সময় একদল জেলে ট্রলারটিকে ধাওয়া করলে দালালরা জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে লুটু মিয়া নামে এক জেলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফরিদপুরের ভাঙায় দুর্ঘটনায় নিহত 25 জনের 12 জনের বাড়ি পটুয়াখালীতে। এত মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামারুজ্জামান, জানালেন তার আইনজীবীরা। আজকের মধ্যেই ক্ষমা চাইতে হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ববি হাজ্জাজ, কবরী, আব্দুস সালাম। চট্টগ্রামে 27 জন কাউন্সিলরের প্রার্থিতা প্রত্যাহার। এবং শুষ্ক মৌসুমে মরা তিস্তা হঠাৎ করেই ফিরে পেয়েছে প্রাণ। প্রতিটি সেচ ক্যানেল এখন পানিতে টইটম্বুর, কৃষক জেলে সবার মধ্যে স্বস্তি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SBN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।